নমস্কার। এই প্রান্তিক মানুষদের নিয়ে লেখা আমি সেটা এখনো ছাপিনি বা বেরোয়নি। আমি সম্প্রতি গেছিলাম, বছর 20 আগে গেছিলাম সুন্দরবনে। সুন্দরবনে একটা গ্রুপের সাথে গেছিলাম, গিয়ে সেখানে গিয়ে সব দেখলাম ওই ডিঙি নৌকো, বছর 20 আগে ডিঙি নৌকো নিয়ে সুন্দরবনে যাবে। আমি তো ভয় পেয়ে গেলাম। আমি ওই ডিঙি নৌকো তার ঢেউ, খরস্রোত, রায়মঙ্গল জানেন তো কী সাংঘাতিক জিনিস। তো আমি তাহলে ওই গানঘাড়ির ওপরে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে এখানে একটা মজার ঘটনা ঘটলো। কারণ ওই গিঁয়ো গাছ, কেওড়া গাছ, ঝাউ ঝোপ এইসব আছে তো বেড়ির গায়ে। তো সেইখানে এক গিঁয়ো গাছের আড়ালে এক মহিলা ছিলেন। উনি ঝক করে আমাকে চেপে ধরলেন। বাবা ঠাকুর, তুমি আমার নারিয়ন, তুমি চলো আমার ঘরে চলো, আমি তোমার সেবা করবো। হ্যাঁ, আমি নারিয়ন হলাম, কী করে হলাম? তুমি চলো আমার ঘরে চলো। তো আচ্ছা, তুমি তোমার কোথায় বাড়ি কোথায়? কথা এই তো ভিড়ির গায়ে, এইখানে চলো। ভিড়ির গায়ে ছোট্ট চালা ঘর, সেইখানে নিয়ে গেল। তো তুমি আমার নারিয়ন বলছে কেন? ও বাবা ঠাকুর, শোনো, আমার কর্তা, আমার ছাওয়াল বাদায় গেছে। কেন? মধু ভাঙতে গেছে। আর উগো যাতে বিপদ না হয়, ওই টাইগার, তারপর সাপ, বড় বড় সাপ আছে, তারা যাতে সবল না মারে, সেই জন্য আমি নারিয়ন সেবা করি। আচ্ছা, আমি নারিয়ন? হ্যাঁ, আমি অতিথি, তুমি আমার অতিথি। অতিথি? আচ্ছা ঠিক আছে, তার সেবা দাও। কী দেবে? আমার ঘরে খেতে হবে তোমার। খাবো? হ্যাঁ, তো দাও। কী দেবে দাও? পঞ্চব্যঞ্জন। কেন ইমাজিন? পঞ্চব্যঞ্জন শাক, মাঠ কুড়োনো শাক, ছাঞ্চি শাক, ঘেঁটু শাক, পালং শাক, আর সব নাম না জানা বহু শাক, সব এক একটা শাক ভাগে ভাগে ঘেঁটেছে, ঘেঁটে ঘেঁটে ইয়ে করে রেখেছে, পেস্ট করে রেখে দিয়েছে। এরকম 5টা ভাগে পঞ্চ শাক। সেই পঞ্চ শাক আমার খেতে হলো। আর কোনো ভাত বা ওই সব ডাল ভাত, ওসব চাল ভাত চেনে না, ওসব খায় না। ওই মাঠ কুড়িয়ে খায়, ওতেই খাওয়াতে সন্তুষ্ট। আর শেষে কী দিল জানেন? কেওড়ার অম্বল। বাবা খাও, টক হলো, তুমি খাও না বাবা, হজমে সহজ হবে। তো এই যে বললো এবং তার আতিথ্য নিলাম, আমার আজও আমি ভুলতে পারিনি। এই মহিলার নাম সুজি। আমি সুজি গো, তার স্বামী পুত্রের যাতে মঙ্গল হয় সেই কামনা করি। আরও একটা মজার ঘটনা দেখলাম ওখানে, যে ওই রানঘাড়ির পাশে সব দিয়ে ওই সব বড় বড় লম্বা বাঁশের মাথায় ওই দড়ি ঝুলিয়ে তাতে ওই বড়শি বাঁধা, এবং সেই বড়শিতে ওই চারা বাঁধা। কী চারা? ছাগল ছানা, বেজি, ব্যাং, তারপর ওই মাঠগুলো যত সব এখানে ছাগল ছানা ইত্যাদি সব ঝুলিয়ে রেখেছে। তারপর ওই আরও সব কী কী সব ঝুলিয়ে রেখেছে, বিড়ালও রেখেছে। রেখে কী করছে? ওই স্রোতে ছুঁয়ে রেখেছে। এখন তোর এসব কী করছো? তাহলে দেখেন না বাবু সাহেব, দেখেন না। আর কী দেখবো? তোরে কামট, কুমির। না, কুমির না, কুমির হলো তো বড়, ওরা আসে না, আসে কামট, অর্থাৎ ওদের বাচ্চা। তাই এই খুব মজার জিনিস, ওই কামড় ধরছে ওরা। তো এই যে ওদের ওই ছিপ ফেলে ওই যে কামড় ধরছে, আমাদের কী হবে? কামড়ের মাংস খুব ভালো গো, খেয়েও আমাদের সাথে খেয়েও ভালো লাগে। আমাদের খাবো কি তোমার ধরা দেখছি। বাস্তবতা না থাকলে গল্প আসে না। চোখে না দেখলে, চেহারা না দেখলে, এই যে সুন্দরবনের গল্পটা বললাম, এই যে ছিপ ফেলা, এগুলো তো এইবার আমার গল্প শুরু হবে থেকে, তাই না? তারপর ধরুন আমি ওই গোয়ালিয়র গেছি, সেখানে রাজবাড়িতে সেখানে রাজারা তো নেই এখন, গেস্ট হাউসে। সেখানে তাদের যে ফোয়ারা, তারপরে ওই মিউজিক্যাল সিস্টেম আছে, দেখার মধ্যে দায়বদ্ধতা বলে। আমি যে আমার একটা স্বভাব কি জানেন তো, আমি অল ইন্ডিয়া ঘুরেছি, চক্কর দিয়েছি ফ্যামিলি নিয়ে। কীরকম? আমি তো অফিসার, আমি এলটিএস পেতাম, অর্থাৎ
ওই ট্রাভেলিং এটা পেয়ে যেতাম, যার ফলে আমার ঘুরতে কোনো অসুবিধা ছিল না। সেই জন্য ভারতবর্ষের সব জায়গায় থেকেছি, আগরতলা থেকে শুরু করে গৌহাটি, আগরতলা থেকে শুরু করে সর্বত্র আমি ঘুরেছি এবং কাশ্মীরটি ঘুরেছি। কাশ্মীরের কথা আপনার কেউ গেছেন কিনা জানি না, ও শেষ করা যায় না। কাশ্মীরের ডাল লেক মারাত্মক লেক, চারিদিকে পাহাড় আর মাঝখানে লেক, বিশাল লেক। পাচ্ছি আমার লেখার স্বভাবটা ভেতর থেকে আসে। আমি যদি কোথাও যাই কী করে সেটা আমার লেখা মাথায় এসে যায়, যেখানে যাবো সেখানে চোখে দেখলে আর এটা তো আসছে যদি এটা ভালো জিনিস, এই করতে হতে তখন আমার সেটা লেগে গেলো। যেন টুকরো গল্প ওই জন্য হয়, যেটা উপন্যাসের মধ্যে আসে না, সেটা আসে ওই টুকরো গল্পের মধ্যে। যেমন ধরুন আরও আমি আমার গল্প পড়েছেন বোধহয় ওই হিপ হিপ হুররে, স্কুল জীবনে দেখুন সে কীভাবে নাটক করতে গিয়ে ছেলেরা সব 9-6 করে ফেলে। তারপর আরও সব বিভিন্ন গল্প আছে, সব বিভিন্ন ধরনের গল্প। রায়মঙ্গলের ওখানে ওই সুজি বইয়ের গল্পটা আমার এখনো লেখা হয়নি। তারপর আরও অনেক জায়গায় যেখানে যাই আমার ঠিক মাথায় এসে যায়, এক একটা ইয়ে সিচুয়েশান আমাকে ক্রিয়েট করতে বাধ্য করে। তসলিমা নাসরিন, ওর সাথে আমার সান্নিধ্যটা এলো কী করে, ও আমার থিয়েটারে আমার অফিস ছিল, আর ও কয়েকটা বাড়ি পরেই ওইখানে ওই ও থাকতো, 4তলার করে থাকতো। তো ওর ওই কথা আমি আগে কাগজে পড়েছি, তখন আমার খুব মন উইসি করতো কী করে ওর সান্নিধ্য পাওয়া যায়। তো ওই যারা সাহিত্য করে তাদের সঙ্গে যোগাযোগ করতে হতো, আরে ও তো আপনার অফিসের কাছে ওইখানে। তখন এই সব ইয়ে ছিল না, আপনার এই মোবাইল ছিল না, তো মোবাইল তো অনেক পরে আসে। তো ওর সাথে আমি সান্নিধ্য নিয়ে কী করে তখন যখন ঠিকানাটা পেলাম এক সাহিত্য বন্ধুর মাধ্যমে। তো একদিন আমার তো লাঞ্চ আওয়ার, আমার থিয়েটারের অফিস ছিল তখন, লাঞ্চ আওয়ার 1টা থেকে 2টার মধ্যে আসতে পারে। তো আমি ঠিক 1টার সময় বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে ওই ওর দরজা নক করেছি, তখন ওই কলিংয়ে কে 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 তখন তো আরে আমি আসছি, তুমি কথা বলো না। প্রথম কথাতেই আমি বলো তুমি বলে পেলো, আরে তুমি আমার নায়িকা করো বুঝেছো, তুমি এত সুন্দরী, এত বিউটিফুল, আর তুমি তোমার লেখাও বিউটিফুল। আরে আমার কী লেখা বলি, আমি তোমার লজ্জা পড়েছি, লজ্জা পড়ি, আমি লজ্জা পাচ্ছি না, আমি আবার গর্ব বোধ করছি। তারপরে তো বলছে আচ্ছা ওই তুমি আমার হাতে পাঠিয়েছিলে পিণ্ডদান, হ্যাঁ পিণ্ডদান। তাহলে দেখো আমি বাংলাদেশি, কিন্তু ওই ওদের তাড়ায় বেরিয়ে গেল, কিন্তু তোমার পিণ্ডদান পড়ে আমি তো নতুন জগৎ পেলাম। কারণ আমি হিন্দুদের খুব ভালো চোখে দেখি, খুব মর্যাদিত চোখে দেখি, সম্মানও করি, কিন্তু তোমার পিণ্ডদান পড়ে আমি অবাক হচ্ছি। মানে কীরকম পিণ্ডদান? তো তোমাদের সমাজে যেটা মৃতের প্রতি পিণ্ড দেয় এবং তার বামনকে জমিদান, ভূদান, নানান রকম দান দিতে হয়। তারপর ওই যে পিণ্ড তুমি লিখেছো যে ওই তিল, চাল, আতপ চাল, কলা, এইসব নানান চটকে যেটা অখাদ্য, সেইটি খাদ্য হিসেবে পিণ্ড দেওয়া হয়। তো সেটা আজও চলছে সেই সিস্টেমটা। তো এই পিণ্ডটা ওর আমার রাগ হলো, এই যে খায় সত্যিকারের মানুষ খায় তো মরে যাবে, তো কী আর হবে। তো যেহেতু সিস্টেম আমরা আজও চলছে আমাদের এই পিণ্ডদান প্রথাটা, তো সেইভাবে আমার লিখেছি। তো ও বলে যে তো তোমার এটা আমি হিন্দু সমাজে যে এইরকম তো জানতাম না, যে এদের 9-6 হয় তা তো জানতাম না। তো ভালো হলো, আমি উপকৃত হলাম, আমি তোমার লজ্জা পড়বো, আমি উপকৃত। প্রণববাবু ও ওই ওই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে আমাদের কনফারেন্স হয়, কনফারেন্সে আমরা আসি যাই করি। এখন উনি বলে এই ছেলেটা কে গো, এই প্রসাদ মণ্ডল, একে আমার সঙ্গে একটু কথা বলতে পারো তো। তো আমাকে একজন উঠে গিয়ে ওনার রুমে বসতে গিয়ে তখন উনি আমার পাশে ডাকলেন, বসালেন। বলে তুমি তুমি কীরকম লেখো, তোমার লেখার বলছে আমি অবাক হয়ে যাচ্ছি। যা আমাদের সমরেশ বসু, এত বড় বড় লেখক সাথে আছে, কত রকম ইয়ে লেখে, কিন্তু তোমার লেখা তো সম্পূর্ণ আলাদা।
আমাদের আলাদা কি স্যার এটা কি খুব না না এই খুব ভালো কঠিন লেখা না, সত্যিকারের লেখা, তুমি এরকম লেখো, আরও লেখো বলে আমার পিঠ চাপড়ে দিলেন। তুমি পিঠ চাপড়ে দিলেন, তুমি লেখো, আমি 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 আছি, তোমার বই উদ্বোধন করবো, কোনো চিন্তা নেই। শব্দ চয়নটা আমার নিজস্ব, ওটা আমার ওই ছোটো ছোটো বাক্যে লেখা, আমার ওই ওই এসে টাইপের লেখা, যেমন এই সমরের বসু থেকে সমস্ত সব সাহিত্যিক সব এসে টাইপের লেখা, লেখা একটা লাইন শেষ করতে অনেক সময় লেগে যায়। আমার ওতে আমার রাগ ছিল না, এই ধরনের লেখা লিখবো না, কিন্তু কেটে কেটে ছোটো ছোটো বাক্যে লেখা, যেন ডায়লগ টাইপের লেখা, তার এইটাই এখন মানুষের মনেও ধরেছে, প্রত্যেক বলছে হ্যাঁ এটা ঠিক। এখন এখন স্টুডেন্ট থেকে শুরু করে অফিসার সবাই স্মার্টফোন, আর এই স্মার্টফোনের ফলে যে সে এখানে বসে লন্ডন আমেরিকা দেখতে পাচ্ছে, এখান থেকে সে দুনিয়ার সর্বত্র দেখতে পাচ্ছে, জানতে পারছে, তাদের বাইরে যাওয়ার আগ্রহটা কমে গেল। শুধু তাই নয়, তারা এর মাধ্যমে তারা সেক্সুয়াল এনজয়মেন্টও করে নিচ্ছে, তারপর নানা রকমের অপকৃত্য খবর কাছে বেরোয় দেখতে পান, সব রকম করে হচ্ছে। স্মার্টফোন ইজ স্মার্ট, সেই স্মার্টফোনের খারাপ ভালো দুটো দিকে আছে। স্বপ্ন দেখি বলে আমি এক একটা স্পট আমাকে আকর্ষণ করে। যেমন ধরুন ওই কাশ্মীরে গেলাম, ওই যে ডাল লেকে যে প্রাকৃতিকভাবে তৈরি, মানুষের কেটে তৈরি করেনি, সেখানে বোটিং করলাম, সব কিছু করলাম, তো এটা কী করে হয়। তারপর ধরুন অর্ধেক তো পাকিস্তানের ভাগে কাশ্মীর, ওর প্রবলেম আপনারা জানেন, তো সেই নবাব বাড়ি সেই এগুলো সব কাশ্মীরের আরও মজা। এই যে এত বড় বড় গোলাপ, সে দেখলে অবাক হয়ে যান যে সেগুলো ভারতের আর কোথাও কোনো যায় নাই, ভালো ভালো গোলাপ হয় মোটা মোটা, এবং তার ওই যে ওরা কাশ্মীরকে সাজিয়ে রেখেছে। কাশ্মীরে গেলে আপনার যান বেড়াতে যান বা ঘুরতে যান, আপনাকে হাঁটতে হাঁটতে তুলোর মতো ওই তুলোর মতো ভাসছে বরফ, সে আপনার চোখে মুখে লাগিয়ে যাবে, মাথায় জড়িয়ে যাবে, তারপরে মুখে ডাব বাঁধতে হয়, এই জন্যে জড়িয়ে যাবে। তো এই যে প্রাকৃতিক দৃশ্য, তারপর এই ঠান্ডাটা সবসময় আসে ধাপে ধাপে হচ্ছে, এই যে তার যেন প্রকৃতি নিজেই কন্ট্রোল করছে, নিজেই ছড়াচ্ছে। তো ধরুন শীতের সময় তো বরফ পড়ে, অন্য সিজনে আমাদের যেমন এপ্রিল মে হচ্ছে সময়, ওই সময়টাই ওদের সুবিধে ওখানে ঘোরার, তো এই ভালো। তারপর শুধু প্রাকৃতিক সম্পদ, আবার ওই পাহাড়ের কোলে গম হচ্ছে, জব হচ্ছে, চাষিরা খাটছে। তারপর ওরা কিন্তু এই আপনার এই ট্রাক্টর বা লাঙলে চাষ করে না, ওরা করে কি গাঁইতি দিয়ে চাষ করে, গাঁইতি দিয়ে চাষ করে, মানে গাঁইতি বোঝেন তো, কুকুরি তুলতে, ওই কয়েকটা পাথর তুলে খানিকটা গমের বীজ ফেলে দিল। আর আমি ওদের সাথে কথা বলেছি, আমাদের জল ফল ওষুধ দিতে হবে না, ও আল্লাহ দিয়ে দেবে। মানুষের সাথে কথা না বলে আমি শান্তি পাই না, যার ফলে আমার সাথেই থাকে আমার মিসেস বাইরে থাকবে না, তার আমি হারিয়ে গেলাম, কথা বলতে চলে গেলাম, মাঠের মাঝখানে চলে গেলাম, যেন আমার সাথীরা, আমার মিসেস তখন কেঁদে পথ পায় না, আমার কোথায় গেল, কোথায় হারিয়ে গেল, পাচ্ছেন করে তোমরা খুঁজে দাও, এ করে দাও। আর আমি সে কথা বলতে বলতে মাঠের মাঝখানে চলে গিয়েছি, সেখান থেকে তাদের সাথে বসে কথা বলি। আর ওদের তো ওই উর্দু ভাষা, না হিন্দি না ওটা ভাষা বুঝি না, তো ওই আকারে ইঙ্গিতে ইয়াকে আসি ইয়া করি, ওই উল্টো পাল্টা হিন্দি ভাষা বলে গ্রামীণ মানুষ। তার একটা উদাহরণ দেখছি, আমি এই যাদবপুরে বাস করি, এখানে আমি দুটো বাগানের মালিক, যেমন স্টেশনের ওখান থেকে ওইখানে টাওয়ারের কাছে একটা, আর এই লড়াই করে এই জায়গাগুলো আমি দখল করি। তো এই তখন রেলের অফিসারের সঙ্গে দেখা করি, ডিআরএম, উনি শিয়ালদাতে পারেন গিয়ে, তখন কীভাবে আপনি গিয়ে আমি দেখুন এমনি তো বসে যাবে, তা আমি গার্ডেন করলে গার্ডেন মানে আমার ওই ফুলের গাছ, ফলের গাছ, তো এইসব। তো ওকে আমি রিটেন পারমিশন দেবো না, আপনি ওরাল পারমিশন, ওখানে নবেন্দু চ্যাটার্জি আছে টাওয়ারের ওখানে, ওর সাথে একটু যোগাযোগ করুন, বলবেন কেউ বাধা দেবে না, ওকে একটু বলবেন, আমি ওকে বলে দিচ্ছি, ব্যাস আমি দুটো বাগানের মালিক, এই যাদবপুরে আপনার আসতে এগুলো দেখতে পাবেন। যখন এটা হোঁচট খাওয়া মতো আমার একটা মাথায় ঠেলে গেল,
তখন এসে আমি বাড়ি এসে সে বাজারে গেছি কিংবা বাইরে গেছি, সে সব কিছু ফিরে চলে আসি। বাড়িতে এসে তো মিসেস হদ্দকালে তুমি এটা নিয়ে আসো নি, সেটা নিয়ে আসো না, তখন ও আমার হঠাৎ আমি ওটা আনতে পারবো না বলে তখন বসিনি, কারণ তখন ভুলে যাবো। তখন সামারি করে করে কিছু লিখে নেবো, নিয়ে মনের কথাটা সেইখানে দেখার কথাটা লিখে নেবো, নিয়ে তারপরে এক্সপ্রেস করবো সময় মাফিক। তাই এইভাবে আমি সংসারেও যন্ত্রণা দিই, মানে ইচ্ছাকৃত। নমস্কার, আমার নাম দীপ্তি মণ্ডল। আমার স্বামী প্রসাদ মণ্ডল, উনি সাহিত্যিক। ওনার সাথে 42 বছরের পরিচয়। 82 সাল থেকে, সেই সুদূর 82 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত ওনার সাথে আছি। খুব ভালো লাগে, টুকরো টুকরো লেখা। হ্যাঁ, আমি দেখেছি ভোরবেলা উঠেই উনি লিখতে বসেন ভোর 4টের সময়, আর আমি আমার কাজে সংসারে ঢুকে পড়ি। এই হচ্ছে দুজনের তফাৎ। উনি খুব ভালো লেখেন, আমি পড়েছি। যেখানেই যান, যেখানেই অনুষ্ঠান হোক, বিভিন্ন জায়গায় আমি ওনার সাথে গেছি, উনি নিয়ে গেছেন। বাংলা একাডেমি, প্রেস ক্লাব, ইন্দুমতি, বিভিন্ন জায়গায় গেছি। আমি সংসারী মানুষ, আমার কিছু দায়বদ্ধতা থাকে। আমি সংসারে কাজকর্ম সারাদিন দেখাশুনো করি, 2 ছেলে আমার। উনি ভোরবেলা উঠে লিখতে বসেন, আমরা সহযোগিতা করি, খেতে দেওয়া, টিফিন দেওয়া, সব কিছু করি, লেখার সাহায্য করি। কখনো লেখা হলে সারা রাত জেগে ওনার প্রুফ দেখি, খুব ভালো লাগে। মাঝে মধ্যে খুনসুটি হয়, রাগারাগি করি, কিন্তু ওটা মেনে নিই। নিজেই এই বাড়িতে সারা দিন ধরে কাজ করি, উনি অন্যান্য লেখাজোগাতে জগতে থাকে। আজকে বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিরা এসছেন, এই যে আলোচনা হলো, সবাই শুনলেন, আমার খুব গর্ববোধ হচ্ছে। এই যে সমাজের মধ্যে যে দায়বদ্ধতা ওনার আরও বেড়ে গেল লেখালেখি নিয়ে। মানে ঠিকই, কিন্তু যন্ত্রণা তার আগে আছে। কিন্তু এখন এটা আনুনি, সেটা আনুনি, এ কারণে এই কারণে তুমি শুধু লিখে লিখে পেট ভরবে, আমি করবো নাকি? আর তুমি যাও না বাবা, আমি বাজারে আমি আর গাইনি, ওই বেডে নিচে টাকা আসো, ওইখান থেকে তুমি নিয়ে আমি বাজারে যাবো, আমি রান্না করবো, আমাকে তুমি কী পেয়েছো যন্ত্রণা? দেখো আমি এখন এই সময় পেতে পারছি না। কেন তুমি ও বলছে লিখবে তাই আমার মন ডুলে কত যত যত আমার এই সংসারটা উচ্ছলে দিচ্ছ, তোমার আর কি বলি বলো, বলে ঘর করতে হতে নিজেই তো বাজারে চলে গেল। বৌদি ভেতরে ভেতরে আমাকে ভালোবাসে অন্যভাবে, অন্য চোখে, কারণ আমার আমি সঙ্গে করে নিয়ে যাই তো বিভিন্ন সাহিত্য সভায় যাই, বিভিন্ন ধরনের বড় বড় মানুষের সাথে কথা বলি, মিসেস সাথে আলাপ করি দিই। এই ধরুন তসলিমা, ওকে কথা বলে, আরে मंडल जी तुम्हारा बीवी तो अच्छा है, लेकिन ओके जड़िए धरलो, ও তার আমাকে জড়াবে না, ওকে জড়িয়ে দিল, যে আবৃত্তি তৃপ্তি করলো, তাহলে আচ্ছা হয় তালিম দিতে হয়, ঠিক হয়, এরকম করে বললো। অর্থাৎ ইয়ে করলো, যখন তোমার লজ্জা বলে, আমি তো লজ্জা পাইনি, আমি কষ্ট পেয়েছি। সংস্কার এটা কোনো ব্যাখ্যা নেই, কারণ জানেন তো, আমরা যেটা ভাবি আর একরকম করি, আবার যারা ভাবিনি সেটাও করি। তো এই করতে করতে আমারও তো নতুনত্ব দেখে কেউ সহজে নিতে পারে না। ওই মুসলিমকে দিয়ে উদ্বোধন করালে যদি আমার হতো, আমি কই দিতাম, পিণ্ডদানকে তুমি সমালোচনা করছো, এটা পুণ্যের কাজ, এই কাজ এই করে, এই করে আমার বিরূপ সমালোচনা আছে, তুমি ওই মুসলিমকে দিয়ে উদ্বোধন করিয়েছো, তাহলে আমার দেখে নিতাম। এরকম করে আমার বিরূপ সমালোচনা পেয়েছি। এই সৃজনশীলতাই আমার ভেতরে কাজ করে বলেই আমি লিখি, এবং তাতে আমার সংসারেও অশান্তি আসে, কিন্তু কি করা যাবে, আমি ভ্রুক্ষেপ করি না, এইগুলোতে যাই, ছুটিয়ে যাই। তারপরে এই ভোরবেলার আমার লেখার টাইম হলো, ভোরে উঠে বসি, আর 8টা 9টা 10টা বেজে গেলো, কি গো বাজারে গেলে না, আচ্ছা তোর বাজার তোর রাখো, খাবো কি করে, তখন বাদ দিয়ে গৃহিণী নিজেই ছুটিয়ে গেল, বলে এ তো উঠবে না, তার কি করা যাবে।
কবিতা আমার আসে না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার কবিতা আসে না। আমি ওই ডেসক্রিপশনগুলো দেখি, ওরা নতুন নতুন স্পট দেখবো, সেই নিয়ে গানের কাজ। ছোটো গল্পের সুবিধে ছোটো ছোটো ঘটনাগুলো দেখলাম, সেইটাকে বড় করে তোলার জন্য, এই জন্যই ছোটো গল্পটা ওর আমার। সমকালকে তো এখন ধরুন একটা জিনিস আপনারা সবাই ভালো রকম জানবেন, এখন সমাজ ব্যবস্থা বলে কিছু নেই, সব কিছু পারিবারিক এবং নিজস্ব। আজকে শহরে বাস করে দেখুন, কেউ কারো চেনে না, কেউ কারোর সঙ্গে আলাপ করে না, দাদা কেমন আছেন জীবিত, কেউ কারো আলাপ করে না কিছু। তাহলে এই হলো আমাদের সমাজ, এই সত্যিকারের সমাজ। এখন আর এই সমাজটাকে আমাদের বাস করতে হবে, আমাদের জানতে হবে, চলতে হবে। আরও শুধু তাই না, এই গ্রামীণ সমাজগুলো আরও তছনছ করে ফেলেছে রাজনীতিকলারা। তারা ভোটের লোভে নানা রকম টোপ দিয়ে, নানা রকম করে নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, নানা রকমভাবে পলিটিক্যালি ইনভলভ করা, এই নিয়ে একটা অত্যাচার চলছে গ্রামে, আজও চলছে। আমি তো এই নির্বাচন চাই, কিন্তু কিছু আমাকে জানে না। সংসার বেঁধে যদি বৈরাগী হব, চৈতন্যদেব হব, সে তো হবে না। সংসার মনে চৈতন্যদেব যেমন সংসার ছেড়ে ঘর সার ছেড়ে বেরিয়ে গেলেন, আমার তো সেই পক্ষে হব না। ভগবান বুদ্ধদেব, তার কথা দেখুন, রাজার ছেলে, সে জঙ্গলে সে বাস করলো, সাধ্য সাধনা করলো, সে অনুরাগ হলো। ভগবান যিশুর কথা দেখুন, সে কত অত্যাচার সহ্য করে তিনিও সেই সত্যের পথে আঁকড়ে ধরলেন। আমি এইসব মানুষের নররূপে দেবতা, এদের ব্যাখ্যা শুনে, এদের জীবন কাহিনী পড়ে আমি তখন নিজেকে আরও শক্তিশালী ভাবি। ওনারা কত প্রতিরোধের মধ্যে দিয়ে লড়ে তারপর তারা জিতেছে। এনার্জিটা আমার এইসব মহাপুরুষ, তাদের জীবন কাহিনী পড়ে আমি এনার্জি পাই না। আমি আর কতটুকু আজকের ইহুদিরা কীভাবে অত্যাচার করলো, যিশু ভগবান যিশু গায়ে কাঁটাতে আজও। অভিনয় বলবো না, আমি দেখবো যে এই বিরূপ সমালোচনার মধ্যে দিয়েও আমাকে এগিয়ে যেতে হবে, আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমি আমার ক্রিয়েটিভ সাইডটাকে আমি টেনে ধরবো। আমরা মানুষ, আমরা ভুক্তভোগী, আমাদের পেট মহাজন চলে, আমরা নিজেরা চলি, আমাদের পেট মহাজন চলে, সেখানে কিছু দিতে হবে। তাহলে কোথায় এনার্জি, কোথায় কি, এটাকে ভাবতে হবে। ভেবে তবে আমাকে ধীরে চলতে হবে। হ্যাঁ, সংসার দেখো, অপারকে দেখো, মানুষকে দেখো, সব দেখে তাদেরকে ধরতে হবে। ধরুন স্টেশনে, এই ধরুন আমার এই বাগান আছে, ওখানে দেখুন ওই ইয়ের নিচে, ওই যে প্ল্যাটফর্মের নিচে যারা বাস করে, ওরাও তো মানুষ, ওরাও তো জীবন, কী করে চলছে। আমি হুট করে ওদের ঢুকে যাই, কী করবো, তোমরা কী করছো? হ্যাঁ বাবু তুমি কেউ, আমি তোমাকে তো ওই বাগানে রেখেছে, তোমরা কী করো? তাহলে আর কয়েন না, ওরা সেই বাংলাদেশে থেকে সেই সময় আমাদের জায়গা পায়নি, তাই সেসব এখানে আসি। অনেকে দণ্ডকারণ্যে গেল, অনেকে গেল, আমরা বাঙালি, আমার এইদিকে থাকতে হয়। এই বুঝে স্টেশনের এখানে আমরা ফাঁকা জায়গা যেখানে তার পেয়েছে ঠেসে বসে গেছি। তো তাদেরও দৃষ্টিভঙ্গি, তাদেরও একটা অ্যাগ্রেসিভ ভাব, সেটাও আমার কিন্তু এনার্জি। সামাজিক দায়বদ্ধতা তো অনেক রকম প্রতিকার করে, তারা করে, কিন্তু আমরা তো সে পারবো না। আমাদের তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারি, সেইটি হচ্ছে বড় কথা। তাদের যে প্রবলেমগুলো ভোগ করছে, তাদের যে অসুস্থতা ভাব দেখছি, সেইগুলো যদি আমি তুলে ধরতে পারি, তখন ওই মানুষের কাছে আমি নিজেও গর্বিত বোধ করি। সে কে কী ইয়ে করলো সেটা বড় কথা না, আমি মানুষের কথা যদি লিখতে পারি, ও তুলে ধরতে পারি, সেটাই আমার গর্ব, সেটাই আমার অহংকার।